হাত দিয়ে পড়ে যেতে নিলে সোনিয়া ধরে নেয়। আর সোহা চোখ বড় বড় করে দেখতে থাকে আমনকে। আমন কোনো কথা না বলে কঠিন চোখে সাজিদ মল্লিক ও সোনিয়াকে দেখতে থাকে পুরো টাইমটা। মিসেস সোনিয়া মল্লিক, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে মিসেস আরিনা মল্লিক এর খুনের অপরাধে। পুলিশের কথা শুনে যেন এবারে ঘরের মধ্যে বাজ পড়ার মতো সবাই চমকে যায়। সোহা চোখ বড় বড় করে দেখতে থাকে। সাজিদ মল্লিকও হয়রান হয়ে যায় পুলিশের কথায়, আর সোনিয়া তো আতকে উঠে এমন কথা শুনে। এইসব কি ফালতু কথা বলছেন অফিসার? আমার স্ত্রী কিছুই করেনি। আরিনা মারা গেছে এই খারাপ মেয়েটার জন্য। যদি কাউকে অ্যারেস্ট করতে হয় তো এই শয়তান মেয়েটাকে অ্যারেস্ট করুন। বাজে মেয়ে একটা, আমার বিরুদ্ধে চাল চালা হচ্ছে। আমাকে, আমার শেয়ার আমাকে ফিরিয়ে দে, সব কিছু। না হলে তোকে এখন মেরে ফেলবো। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বলেই সাজিদ মল্লিক সোহার দিকে এগিয়ে এসে বলে সোহার গলা চেপে ধরে। আমন এতক্ষণ চুপচাপ বসে থাকলেও এখন আর চুপ করে বসে থাকে না। উঠে দাঁড়িয়ে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় সাজিদ মল্লিককে। আমন এগিয়ে গিয়ে সজোরে একটা লাথি মারে সাজিদ মল্লিককে। সাথে সাথে ছিটকে গিয়ে দেয়ালের সাথে আছাড় খায়। এখন আমনকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। এখন দেখতে পুরো হিংস্র ভয়ঙ্কর লাগছে। চোখ মুখ লাল করে এগিয়ে গিয়ে দেওয়ালে টানানো চাবুক নিয়ে সাজিদ মল্লিককে মারতে থাকে। এতদিন এটা দিয়ে এসে সোহাকে মেরেছিল, আর আজকে আমন এটা দিয়ে তাকে মারছে। সোনি এসব দেখে সোহার দিকে এগিয়ে এসে রাগে সোহার চুল মুঠি চেপে ধরে। সাথে সাথে সোহার মুখ দিয়ে চাপা আর্তনাদ বেরিয়ে আসে। সোহার শরীরে এখন কোনো শক্তি নেই, আর তার সাথে এত জোরে চুল চেপে ধরতেই ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। আমন এই দৃশ্য থেকে এগিয়ে এসে টান মেরে সোনিয়াকে সোহার থেকে ছাড়িয়ে নিয়ে মাটিতে আছাড় মেরে ফেলে। রক্তলাল চোখে তাকিয়ে হাতে থাকা চাবুকটা আমন সোহার থেকে এগিয়ে দেয়। সোহা একবার আমনের দিকে তাকিয়ে আমনের ইশারা পেয়ে হাতে তুলে নেয়। সাথে সাথে মনে পড়ে তার এতদিনের অত্যাচারের কথা, আর একটু আগে অফিসারের বলা কথাগুলো। এই মহিলার জন্য তার মা তাকে ছেড়ে চলে গেছে, এই মহিলার জন্য তার বাপি থেকেও তার নয়। সে এখন জানোয়ারে পরিণত হয়েছে। তার শৈশব থেকে আর এই মুহূর্ত পর্যন্ত তাকে প্রতিটা মুহূর্তে যন্ত্রণা সহ্য করতে হয়েছে। ভাবতে সোহার মাথায় খুন চেপে বসে। আস্তে আস্তে এগিয়ে গিয়ে হাতে থাকা চাবুক দিয়ে সোনিয়াকে মনের ইচ্ছা মতো পেটাতে থাকে। এমন কোনো কথা না বলে পায়ে পা তুলে বসে। এদিকে অফিসার আর উকিল বডিগার্ড চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দৃশ্যগুলো নিজের চোখে। তাদের এখন এখানে কিছুই করা নেই, কারণ এখানে স্বয়ং আমন চৌধুরী বসে আছে, যার এই পুরো কলকাতায় রাত চলে। তার উপরে কথা বলে নিজের চাকরি খোয়াতে চায় না কেউই, তাই চুপচাপ দেখছে দাঁড়িয়ে থেকে। শেষে আমন সোহাকে সোনিয়া থেকে ছাড়িয়ে নিয়ে পুলিশ অফিসারকে ইশারা করতে সোনিয়াকে কয়েকজন মহিলা কনস্টেবল তুলে নিয়ে যায়। সাথে উকিলও বেরিয়ে যায়। আমন সোহাকে কোলে তুলে নেয়, আর সাথে সাথে বাড়ির কাছের লোক ফুলকাকুকে নিয়ে বেরিয়ে যায়। আর বডিগার্ড সোহার লাগেজ নিয়ে পেছন পেছন যেতে থাকে। আমনরা বেরিয়ে যেতেই ইন্সপেক্টর আর বাকি থাকা কনস্টেবল সাজিদ মল্লিক আর বাকি লোকগুলোকে বাড়ি থেকে বের করে দিয়ে সিল করে দেয়। সোহা আমনের সাথে গাড়িতে বসে বাড়ি থেকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে। তার মনের ভেতরে জমে থাকা এতদিনের কষ্টগুলো বেরিয়ে আসে কান্না রূপে। এই বাড়িতে সে দিনের দিন কষ্ট যন্ত্রণা সহ্য করে গেছে। এমন কোনো কিছু না বলে সোহাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সে আর সোহাকে কাঁদতে বাধা দেয় না, তাকে তার মনের সব কষ্টগুলোকে মন থেকে বের করতে দেয়। শুধু সাপোর্ট হিসেবে তাকে জড়িয়ে রাখে নিজের সাথে, আর কখনোই তাকে কষ্ট পেতে দেবে না, কোনো মূল্যেও নয়। সব সময়ে আগলে আগলে রাখবে সোহাকে। সোহা আমনের কোল থেকে সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে। সোহা বুঝতে পারছে না সে সামনের দিকে যা দেখছে সেটা কি সত্যি নাকি ও ভুল কিছু দেখছে। তার মাথায় এখন কিছুই ঢুকছে না। সোহা, কি হয়েছে তোর? এই অবস্থা কি করে হয়েছে? অ্যাশ সোহাকে দেখে ছুটে এসে বলে। সোহা কোনো কথা না বলে চুপ করে দেখে যাচ্ছে। আমনও কোনো কথা না বলে শুধু সোহাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে সোহার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সোহা এখানকার দৃশ্য দেখে অবাক হয়ে গেছে। এতক্ষণে অ্যাশের জোরে কথা বলাতে লিভিং রুমের সম্রাট চৌধুরী ও আভা চৌধুরী চলে আসে। আমনের কোলে সোহাকে এইভাবে দেখে সব হকচকিয়ে গেছে। মাথায় হাতে ব্যান্ডেজ দেখে আভা দেবী, আমনের মা, তাড়াতাড়ি আমনকে সোহাকে বসিয়ে দিতে বলে। কিন্তু সোহা এখনো সেই অবাক হয়ে দেখছে সবার মুখের দিকে। সে এখনো কিছুই বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। আমনের সাথে এদের কি সম্পর্ক সেটা বুঝতেই পারছে না, তাই অবাক চোখে এখনো সবাইকে দেখে যাচ্ছে। সোহার পাশে বসে সোহার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমনের মা, আর আরেক পাশে বসে আছে সম্রাট চৌধুরী, আর সামনে দাঁড়িয়ে আছে অ্যাশ। আর সোহার সামনাসামনি বসে এক দৃষ্টিতে আমন সোহাকে দেখে যাচ্ছে। আমন বুঝতে পারে সোহার মনে এখন কি চলছে। আভা চৌধুরী জিজ্ঞাসা করে ওঠে, রোদ, সোনাইকে তুই কোথায় পেলি? আর সোনাইয়ের এই অবস্থা হলো কি করে? অ্যাশ বলে ওঠে, হ্যাঁ ভাই, বল না, তুই সোহাকে এই অবস্থা কোথায় পেলি? আমন একে একে পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে। ড্যাড, সব কাজ হয়ে গেছে। মিস্টার মল্লিককে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
আর ওই মহিলাকে পুলিশ অ্যারেস্ট করেছে। সোহা অবাক হয়ে বলে ওঠে। ড্যাড, মম, ভাই। সম্রাট চৌধুরী সোহার মাথায় হাত বুলিয়ে বলে ওঠে। আমার ছেলে আমন চৌধুরী রোদ আর আমার মেয়ে আয়েশা চৌধুরী। মন। বিড়বিড় করে বলে ওঠে সোহা আমনের দিকে তাকিয়ে। অ্যাশ কান ধরে বলে ওঠে। সরি, আমি তোর শত্রুর বোন, এটা আমি তোকে বলিনি। সোহা এখনো অবাক হয়ে আছে। চিম চিম, এই বদমাস ছেলেটা তোমার ছেলে কি করে হতে পারে? এটা কি সত্যিই তোমার ছেলে? আভা দেবী সোহার মাথায় হাত বুলিয়ে বলে ওঠেন। হ্যাঁ, এই শয়তান ছেলেটাই আমার ছেলে। আমন কোনো কিছু না বলে ভ্রু কুঁচকে দেখতে থাকে সোহাকে, যে এখন তার দিকে অবাক হয়ে দেখে যাচ্ছে। আমনের মম সোহার সাথে গল্প জুড়ে দিয়েছে, ওদের সাথে অ্যাশও বসে গল্প জুড়ে দিয়েছে। আমন আর সম্রাট চৌধুরী ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে থাকে। ড্যাড, ওদিকে সব ব্যবস্থা করে দিয়েছি, আর ওই মহিলা করা সব কুকর্মের এভিডেন্স জোগাড় করতে লোক পাঠিয়েছি। আশা করছি সব কিছু হয়ে যাবে। আর ওই সাজিদ মল্লিকের অবস্থা এখন করুণ হয়ে আছে, তবে শহরের উপর এখন রিস্ক আছে, যে কোনো সময় ওর উপর অ্যাটাক হতে পারে। আমাদেরকে সাবধান থাকতে হবে। অ্যাশ সোহার কানে কানে বলে ওঠে। সোহা দেখ, তুই আমার উপর রেগে থাকিস না। আসলে আমি তোর সাথে বন্ধুত্বটা নষ্ট করতে চাইনি, তাই বলিনি তোকে ভাইয়ের ব্যাপারে। তবে তোকে একটা সিক্রেট কথা বলার আছে। আই থিঙ্ক ভাইয়া তোকে পছন্দ করে। সোহা কোনো কথা না বলে একবার কোনা চোখে দূরে দাঁড়িয়ে থাকা আমনকে দেখে নিয়ে চোখ রাঙিয়ে অ্যাশকে দেখতে থাকে। সোহা কিছু বলতে যাবে তার আগে হঠাৎ করে সে আমনের কোলে নিজেকে আবিষ্কার করে। হকসকে গিয়ে আমনের গলা জড়িয়ে ধরে পড়ে যাবার ভয়ে। এদিকে আমন কোলে তুলে নিতেই অ্যাশ সিটি বাজাতে থাকে। আমন একবার অ্যাশের দিকে তাকিয়ে সোহাকে কোলে নিয়ে উপরে রুমের দিকে চলে যায়। সোহাকে রুমে নিয়ে বিছানায় বসে দিয়ে আমন সোহার দিকে ঝুঁকে যায়। সোহার দুপাশে হাত রাখে। সোহার মুখের দিকে তাকিয়ে দেখে সে কিছুটা পিছনে সরে গিয়ে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমন হাত উঠিয়ে সোহার নাক টেনে দিয়ে সোহার পাশে বসে একদম সোহার উপরে ঝুঁকে যায়। আমন ভাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলে ওঠে। তো মিষ্টি চুরি, কি যেন বলছিলে? আমি বদমাস ছেলে। বাই দ্য ওয়ে, অনেক দিন হয়ে গেছে আমি ঠিকমতো জিলেবির টেস্ট করিনি। হয়ে যাক আজকে জিলেবির টেস্ট। আমনের কথা শুনতেই সোহার মুখ কুঁচকে ফেলে চোখে মুখে আবারও ভয়ের ছাপ ফুটে ওঠে। সোহা মাথা নেড়ে পেছনের দিকে সরে যেতে চায়, কিন্তু আমন তার আগে সোহাকে টেনে নিয়ে সোহার গলায় ঘাড়ের কাছে তিলের উপরে জোরে পয়েন্ট বসিয়ে দেয়। সোহা চোখ মুখ কুঁচকে আমনের মাথা খিঁচে ধরে সাথে সাথেই। সোহা জানতো এমনই হবে, তাই পেছনে যেতে চাইছিল, কিন্তু তার আগেই কামড় বসিয়ে দিয়েছে। তার মনে পড়ে ছোটবেলায় আমন ঠিক এইভাবে এই একই জায়গায় জিলেবি খাওয়ার নাম করে তাকে কামড় বসিয়ে দিত। এতদিন পর যে এখনো এটা মনে আছে ভেবেই সোহা চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমন ঠোঁটের উপর জিভ দিয়ে বুলিয়ে নিয়ে বলে ওঠে। জিলেবি এখন দেখছি আরো বেশি টেস্ট হয়ে গেছে। আমার সুগার লেভেল বাড়ানোর জন্য দেখছি প্রতিদিন টেস্ট করতে হবে। সোহা কোনো কথা না বলে ঘাড়ের উপরে হাত রেখে অগণ চোখ নিয়ে আমনকে দেখে যাচ্ছে। মনে হচ্ছে এই দৃষ্টি দিয়ে এক্ষুনি আমনকে হাওয়া করে দেবে। আমন কোনো কথা না বলে বাঁকা হেসে মাথা নিচু করে টুক করে সোহার ঠোঁটে চুমু খেয়ে বেরিয়ে যায়। এদিকে সোহা হতভম্ব হয়ে বসে থাকে। অন্ধকার রাতের মাঝে ছাদের রেলিং ঘেঁষে আকাশের দিকে তাকিয়ে আছে সোহা। চোখ থেকে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু অশ্রুকণা। মনের ভেতরে জমে থাকা কষ্ট যন্ত্রণাগুলো অন্ধকার নিকশ কালো রাতের মাঝে হাওয়ার সাথে মিশিয়ে দিচ্ছে। মনের স্মৃতি চোখে ভেসে আসছে একের পর এক যন্ত্রণায় ভরা মুহূর্ত, যেগুলো জীবনের অনেকটা জুড়ে অভিশপ্ত হয়ে আছে। হয়তো সারা জীবন মনের এক কোনো অভিশপ্ত হয়েই থাকবে, ঠিক শরীরের এক একটা কালো চিহ্ন এর মতো রয়ে যাবে। ছোট থেকে জীবনটা অনেকটাই স্বপ্নের মতো কেটেছে। এই 18 বছর জীবনে 6 বছর বয়স পর্যন্ত দিনগুলো ছিল স্বপ্নের মতো। এর বাকি 12 বছর ছিল কালো অন্ধকারে ভরা অভিশপ্ত জীবন। নিজের বাপের কথা মনে পড়লে ছোটবেলা সেই দিনগুলোতে চলে যায়, যখন একদম ছোট, সব সময় আদরে ভালোবাসার মাঝে কেটে গেছে। সোহার মনে পড়ে সেই দিনগুলো যখন সামান্য একটু কান্না করলেই তার বাপি বাড়ি মাথায় করে ফেলতো, সব কাজ ফেলে তাকে নিয়ে ঘুরে বেড়াতো, ঘোরা হয়ে সারা বাড়ি তাকে নিয়ে ঘুরে বেড়াতো। মনে পড়ে সেই দিনগুলো যখন তার মার মনি মায়ের সাথে রান্নাঘরে দিন কেটে যেত। ছোটবেলার খেলার সঙ্গী ছিল তার মন আর আয়ু, তিনজনে বাড়ি মাথায় করে রাখতো। মন তাকে অন্য কারোর সাথে মিশতেই দিত না, বেশিরভাগ সময় কেটে গেছে মনের সাথে। ছোটবেলায় সোহা খুব মিষ্টি খেতে ভালোবাসত। খাওয়ার সময় কিছু হোক না হোক জিলেবিটা সব সময়ের জন্য থাকতো তার জন্য, আর সেই জন্যই সেই ছোট থেকে তাকে জিলেবি বলতো তার মন। সোহা আমনটা উচ্চারণ করতে পারতো না, তাই মন বলে ডাকতো আমনকে, আর অ্যাশকে আয়ু। তার মনে আছে একদিন খেতে বসে অন্য খাবার বাদ দিয়ে পুরো জিলেবির পাত্রটা নিয়ে খেতে বসে গিয়েছিল, আর সারা মুখে গায়ে মাখামাখি করেছিল। সেই প্রথম তাকে জিলেবি নামে ডেকেছিল তাকে আমন।
সেদিন আমন তাকে ওই মাখামাখি অবস্থায় ও গার্ডেনে নিয়ে গিয়ে জিলেবির টেস্ট করার নামে তার ঘাড়ের তিলে খুব জোরে কামড় বসিয়ে দিয়েছিল। আর সাথে সাথে সোহা চিৎকার দিয়ে উঠেছিল, তবুও ছাড়েনি আমন সোহাকে। বাড়ির সবাই এসে আমনকে ছাড়িয়েছিল। আমন তখন সোহার দিকে তাকিয়ে নিজের ঠোঁটের উপরে জিভ দিয়ে চেটে নিচ্ছিল, আর সোহা তখন ঠোঁট ফুলিয়ে কাঁদছিল। সোহার কান্না দেখে সবার সামনে সোহা সারা মুখের থেকে জেলেবির মিষ্টি জিভ দিয়ে চেটে নিচ্ছিল, আর সোহা বোকার মতো চোখ বড় বড় করে তাকিয়েছিল। এটা ভাবতেই সোহার মুখে হাসি ফুটে ওঠে, সাথে গাল দুটো লাল হয়ে যায়। তখনকার কথা ভাবতেই লজ্জা পাচ্ছে। সবার সামনে কি কাজ করেছিল ছেলেটা। ছোটবেলা থেকেই এটা ছিল আমনের জেলেবি টেস্ট করার নিয়ম, তাকে কামড় দিয়েই। নিমিষে হাসি মুখটা কালো মেঘে ঢেকে যায় সেই অভিশপ্ত দিনের কথা মনে পড়তে। সেদিন ছিল জন্মদিন, 6 বছরে পা দিয়েছে। সারা বাড়িতে আলোয় আলোয় ভরা, শুধু তার মন ছিল খারাপ, কারণ ওই দিনে তার সিমসিম মনি, মা, আয়ু আর তার মন ছিল না তার জন্মদিনে। ছোট সোহা বারবি গাউন পরে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছিল। কেক কাটার সময় তার পাশে সবাই উপস্থিত ছিল, শুধু তার মাকে পাচ্ছিল না। তাই ছোট সোহা তার মাকে খুঁজতে গিয়েছিল রুমে। তারপরে হঠাৎ চিৎকার শুনে রুম থেকে বাইরে সিঁড়ির কাছে আসতে পাথর হয়ে যায় সামনে দৃশ্য দেখে। তার মা সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। এটা দেখতেই সোহা চুপ হয়ে গিয়েছিল। না মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল, আর না পড়েছিল চোখ দিয়ে এক বিন্দু পানি। শুধু পাথরের মতো এক দৃষ্টিতে তাকিয়েছিল তার মায়ের রক্তাক্ত শরীরের দিকে। সোহা কোনো কথা বলতে পারেনি, আর পুরোই চুপচাপ পাথরে পরিণত হয়েছিল। তারপর থেকেই শুকিয়ে গিয়েছিল তার চোখের পানি। মায়ের মৃত্যুর সাথে সাথে হারিয়েছিল তার বাপিকে। সেই জন্মদিনের কেক আর কাটা হয়নি, আর তারপর থেকে না হয়েছিল তার জন্মদিন পালন। এক প্রকার ভুলে গিয়েছিল তার জন্মদিনের কথা। শুধু একটাই কথা মনে ছিল তার, মায়ের মৃত্যুদিন। সেদিনের পর থেকে নেমে এসেছিল সোহার জীবনে অন্ধকার। ঢেকে গিয়েছিল অমাবস্যা